হ্যালো ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে অর্গানিক কেমিস্ট্রি পার্ট 2 নিয়ে আমি হাজির হয়েছি। আজকে থেকে আমরা মেইনলি আমাদের যে সমগোত্রগুলো ছিল, প্রত্যেকটা গোত্রের ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা পার্টে তাদের বিক্রিয়াগুলো, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, প্রস্তুতি এগুলো দেখার চেষ্টা করব। আর তোমাদের সাথে আমি আছি সালেম মাহমুদ আফরিদ, পড়াশোনা করছি বুয়েটে। আমার কলেজ ছিল নর্ডেম কলেজ, আর আমি এইচএসসি দিয়েছি 25 সালে। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম আছে অ্যালকেন। তোমরা সবাই জানো যে অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং অ্যালকেন কাকে বলে? যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অথবা যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে বলা হয় অ্যালকেন। আর কার্বন কার্বন একক বন্ধন আছে বিধায় এটাকে আমরা বলবো এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, তাহলে আমরা কথাটা এইভাবে বলতে পারি যে যে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাকে বলা হয় অ্যালকেন। ঠিক আছে, এখন অ্যালকেনের কিছু ভৌত ধর্ম আছে। ভৌত ধর্ম মানে হচ্ছে আমরা বাইরে আমাদের চোখ দিয়ে যা দেখি, যা ফিল করি, কোনো একটা কিছু চেঞ্জ করে, একটা প্যারামিটার্স, ধরো তুমি টেম্পারেচার চেঞ্জ করে ফেললা, তাহলে ধরো একটা টুকরা আছে এখানে, এই কলমটা আছে, এখন যদি এটাকে তুমি হিট দিতে থাকো, অনেক বেশি হিট দাও, এটা গলে যাবে। এই যে সে কঠিন থেকে তরলে পরিণত হইলো, এটা তার ভৌত অবস্থার চেঞ্জ, তার ফিজিক্যাল যে প্রপার্টি আছে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা সলিড থেকে লিকুইড হয়ে গেছে। আবার লিকুইডকে যদি আবার আমি অনেক বেশি হিট দেই, সেটা কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে। আমরা নিজের চোখে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে শুধুমাত্র চোখ দিয়ে যে চেঞ্জগুলো দেখতে পাই, যে চেঞ্জগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, এগুলো হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন। তো ভৌত পরিবর্তনের আগে অ্যালকেনের আমরা ভৌত কিছু ধর্ম আছে, আমরা সেটা একটু দেখি। অ্যালকেনের ভৌত ধর্ম ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ, প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ। এটার মধ্যে আমি কি দেখতে পাই? এই ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে আমি আলোচনা করব যে কোন অ্যালকেন তরল, কোন অ্যালকেন কঠিন, কোন অ্যালকেন গ্যাসীয়, এটা আমরা আলোচনা করব। আমরা যদি চিন্তা করি যে কার্বন 1 থেকে কার্বন 4, এই সংখ্যক কার্বন, একটা কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে শুরু করে 4টা কার্বন বিশিষ্ট অ্যালকেন পর্যন্ত, তারা হয় গ্যাসিয়াস বা গ্যাসীয় অ্যালকেন। তারা কি হয়? তারা হয় গ্যাসীয়। তারপর কার্বন 5 থেকে শুরু করে কার্বন 15 পর্যন্ত তারা হয় তরল। তারা হয় তরল বা লিকুইড, তারা হয় তরল। আর কার্বন 16 থেকে শুরু করে আমরা যদি বলি কার্বন 16-র উপরে যত 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 কার্বন বিশিষ্ট অ্যালকেন সম্ভব, তারা হয় কঠিন। তারা হয় কঠিন। এটা হচ্ছে তাদের ভৌত অবস্থা। প্রত্যেকটা অ্যালকেনের এইভাবে আমরা ভৌত অবস্থাকে ডিফাইন করতে পারি। আর আমাদের বইয়ে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া আছে, আমরা এটা পরীক্ষার জন্য মনে রাখতে পারি। একটা যেহেতু দেওয়া আছে, এটা মনে রাখা আহামরি কঠিন বিষয় না। আমাদের এখানে দেওয়া ছিল যে প্যান্টেনের স্ফুটনাঙ্ক, প্যান্টেনের স্ফুটনাঙ্ক, প্যান্টেনের স্ফুটনাঙ্ক দেওয়া আছে কত? প্যান্টেনের স্ফুটনাঙ্ক দেওয়া আছে 36.1 ডিগ্রি সেলসিয়াস। এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো আমাদের এক্সামের জন্য। এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো, সিম্পলি এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো আমাদের এক্সামের জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের ভৌত ধর্ম। ভৌত ধর্মের মধ্যে আমরা কি কি দেখলাম? কার্বন 1 থেকে কার্বন 4 পর্যন্ত এগুলো হয় গ্যাসীয়, কার্বন 5 থেকে 15 পর্যন্ত এগুলো হয় তরল, আর 15-র উপরে 16 থেকে শুরু করে 16-র উপরে যতগুলো অ্যালকেন আছে সেগুলো হয় কঠিন। ঠিক আছে, আর একটা স্ফুটনাঙ্ক দেওয়া আছে, প্যান্টেনের স্ফুটনাঙ্ক, এটা দেওয়া আছে 36.1 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা যদি পরে যাই, এখন হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকেন। অ্যালকেনকে আমরা কিভাবে প্রিপেয়ার করতে পারি, অ্যালকেন আমরা কোন কোন যৌগ থেকে প্রিপেয়ার করতে পারি, কিভাবে প্রিপেয়ার করতে পারি, আমরা এখন সেটা দেখব। এখন অ্যালকেনের প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো। তারপর আমরা একটা প্রথমটা দেখব, আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেন তৈরি করা যায়। কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেন তৈরি করা যায়। আমার কাছে কার্বন ডাইঅক্সাইড আছে, আমার কাছে কি আছে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি যদি 4 অণু হাইড্রোজেন দিই, 4 অণু হাইড্রোজেন দেই, এবং এখানে আমি যদি নিকেল প্রভাবক উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেই, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তখন আমার উৎপন্ন হবে অ্যালকেন। অ্যালকেনের কোনটা উৎপন্ন হবে? মিথেন। যেহেতু এখানে কার্বন একটা,
তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে, সেটা হয় মিথেন প্লাস কিছু একটা উৎপন্ন হবে। এখন কি উৎপন্ন হবে আমরা একটু সেটা দেখি। আমার কার্বন ডাইঅক্সাইডের সাথে 4 অণু হাইড্রোজেন মানে কি 8টা হাইড্রোজেন অণু। তাহলে কার্বন ডাইঅক্সাইড ছিল আমার এখান থেকে 8টা হাইড্রোজেন অণুর মধ্যে 4টা হাইড্রোজেন অণু একটা কার্বনের সাথে যুক্ত হয়ে মিথেন তৈরি করেছে। তাহলে আর হাইড্রোজেন বাকি আছে কয়টা? 4টা হাইড্রোজেন বাকি আছে। আর এখানে অক্সিজেন বাকি আছে দুইটা অক্সিজেন বাকি আছে। তাহলে 4টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন মিলে আমি বলতে পারি এটা তৈরি করে 2 অণু পানি। 2 অণু পানি, যেটা আমরা এখানে লিখে ফেলবো, 2 অণু পানি তৈরি করে। এটা হচ্ছে প্রথম অ্যালকেনের প্রিপারেশন। তাহলে আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি যদি হাইড্রোজেন অণুকে অ্যাড করি, কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি যদি হাইড্রোজেন অণুকে অ্যাড করি, তাহলে আমার তৈরি হবে এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, যেটার নাম হচ্ছে মিথেন। আমরা নামটা লিখে দেই, এটা হচ্ছে মিথেন। আমরা দেখেছি এটার নাম হচ্ছে মিথেন। আর সাথে উৎপন্ন হবে পানি। মিথেনের সাথে উৎপন্ন হবে কি? পানি উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এখন এই বিক্রিয়ার একটা শর্ত আছে। শর্ত কি? এই প্রক্রিয়াতে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন অর্থাৎ মিথেন ছাড়া, এই প্রক্রিয়াতে মিথেন ছাড়া সরাসরি অন্য আর কোনো অ্যালকেন তৈরি করা যায় না। এই প্রক্রিয়াতে মিথেন ছাড়া সরাসরি অন্য কোনো অ্যালকেন তৈরি করা যায় না। সরাসরি তৈরি করা যায় না, কিন্তু অন্যভাবে তৈরি করা যায়। এই প্রক্রিয়াতে মিথেন ছাড়া সরাসরি অন্য কোনো অ্যালকেন তৈরি করা যায় না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই প্রক্রিয়াতে শুধুমাত্রই মিথেন তৈরি করা যাবে, আর অন্য কোনো অ্যালকেন আমরা তৈরি করতে পারবো না। অ্যালকেন তৈরি করা যায় না। ঠিক আছে, তৈরি করা যায় না, এটা পয়েন্ট টু বি নোটেড। আমরা সবাই এটা মনে রাখবো। এই প্রক্রিয়াতে শুধুমাত্র কোনটা প্রকাশ করা যাবে? এই প্রক্রিয়াতে শুধুমাত্র মিথেনকে আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, ওকে। আমরা দেখি কি কি ছিল। আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড থেকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে মিথেন এবং পানি উৎপন্ন হয়। আমরা এটা দেখেছি, আমরা এটা করলাম। ঠিক আছে, মুভিং টু দ্য নেক্সট ওয়ান। আমরা যদি যাই অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেনের প্রিপারেশন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো? আমরা জানি আমাদের কাছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে। এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকেন প্রিপারেশন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে আমাদের দুইটা। কি কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে আমাদের? প্রথমত অ্যালকিন, তারপর আছে অ্যালকাইন। প্রথম আছে অ্যালকিন, তারপর আমাদের কে আছে? অ্যালকাইন। এই দুইটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা দেখব কিভাবে আমাদের অ্যালকেন প্রিপারেশন করতে হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি কিভাবে করে। প্রথমত আমাদের অ্যালকিন থেকে, প্রথম আমাদের অ্যালকিন থেকে আমরা করব। অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকিন থেকে অ্যালকেন। অ্যালকিন থেকে অ্যালকেন কিভাবে করতে হয়? অ্যালকিন থেকে অ্যালকেন যে আমি করব, আমি প্রথম সরল সদস্যটাকে নিই। অ্যালকিনের প্রথম সরল সদস্য হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন। এটার নাম হচ্ছে ভাইয়া ইথিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন। এখন এটা থেকে আমি কি তৈরি করব? এটা থেকে আমি তৈরি করব সিম্পলি, এটা থেকে আমি তৈরি করব কি? কিছু একটা অ্যাড করে তারপর আমার এখান থেকে অ্যালকেন তৈরি করতে হবে। যেহেতু এটা 2 কার্বন বিশিষ্ট বিধায় এখান থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। এটুকু আমি প্রেডিক্ট করতে পারি। এখন আমার আইডেন্টিফাই করার বিষয়, আমি প্রভাবক কি দিব, সাথে কি অ্যাড করব। এটা ফিল করা যায়। সাথে আমি কি অ্যাড করব, এটা কিন্তু ফিল করা যায়। কিভাবে ফিল করা যায়? এই ইথেনের সাথে আমি যদি ইথেনটাকে লিখি, নিচে ইথেনটাকে লিখি, তাহলে দেখো তো এখানের মধ্যে একটা হাইড্রোজেনের তফাৎ, আবার এখানের মধ্যে আরেকটা হাইড্রোজেনের তফাৎ। তাহলে আমি বলতে পারি ইথেনের সাথে ইথেনের 2টা হাইড্রোজেনের পার্থক্য আছে। ইথিনে 2টা হাইড্রোজেন কম আছে, অন্যভাবে বললে ইথেনে 2টা হাইড্রোজেন বেশি আছে। তাহলে ইথিনের সাথে আমি যদি 2টা হাইড্রোজেন অ্যাড করি, আমি কি করি? আমি যদি 2টা হাইড্রোজেন অ্যাড করে দেই, আমি যদি 2টা হাইড্রোজেন মানে এক অণু হাইড্রোজেন অ্যাড করে দেই, এবং সেখানে আমার একটা প্রভাবক দিতে হবে। এই প্রভাবকটা কেন দেওয়া হয় সেটা আমরা একটু পরে আলোচনা করব। প্রভাবক দিতে হবে নিকেল প্রভাবক, এবং এটার টেম্পারেচার রাখতে হবে 180 থেকে
200°C। এটা যদি দেই তাহলে আমার ইথেন থেকে কি তৈরি হয়ে যাবে, আমার ইথিন থেকে তৈরি হয়ে যাবে ইথেন। তখন আমার ইথিন থেকে কি তৈরি হবে, ইথেন তৈরি হবে। তো ব্যাপারটা খুবই সিম্পল। আমাদের যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে ইথিন, এই ইথিনের সাথে আমি যদি এক অণু হাইড্রোজেন দিই, ঠিক আছে, কারণ আমরা দেখেছি আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিনের সাধারণ সংকেত কি ছিল, ইথিনের সাধারণ সংকেত ছিল, বা ইথিন মানে অ্যালকিনের সাধারণ সংকেত ছিল CnH2 ঠিক আছে, CnH2। আর অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল, CnH2 + 2। এই দেখো +2 মানে দুইটা হাইড্রোজেন একটাতে বেশি, একটাতে দুইটা হাইড্রোজেন কম। তার মানে আমি যদি অ্যালকিনের সাথে দুইটা হাইড্রোজেন অ্যাড করে দেই কোনোভাবে, তাহলে আমার সেখানে অ্যালকেন উৎপন্ন হবে, সেখানে আমার কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে। আর এখানে প্রভাবকের ভূমিকাটা নিয়ে আমরা সবার শেষে আলোচনা করব, কারণ প্রভাবকের ভূমিকা নিয়ে আমাদের পরীক্ষা তত বেশি আসে না, বা ওইটা অত বেশি কাজে লাগে না, কিন্তু আমরা আমাদের আগ্রহ রক্ষার্থে আমরা পরে সেটা আলোচনা করব। ঠিক আছে, ওকে। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। আরেকটা এক্সাম্পল, আমরা যদি তিন কার্বন বিশিষ্ট আমরা যদি একটা অ্যালকিন নেই, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তখন এই 3 কার্বন বিশিষ্ট আমরা জানি অ্যালকিনের সাথে এক অণু হাইড্রোজেন যুক্ত করবো। এটা যে ধরনের অ্যালকিনই হোক, যত কার্বন বিশিষ্ট অ্যালকিনই হোক, এটার সাথে যদি আমি এক অণু হাইড্রোজেন যুক্ত করি, এক অণু হাইড্রোজেন যুক্ত করার পরে কি হবে, এক অণু হাইড্রোজেন যুক্ত করার পরে আমার যত কার্বন বিশিষ্ট, আমার এখানে নিকেল দিতে হবে, আর 180 থেকে 200°C টেম্পারেচার দিতে হবে। তাহলে যত কার্বন বিশিষ্ট আমি অ্যালকিন নিয়েছি, তাহলে কি নিলাম, নিলাম প্রোপিন। এটা কি নিলাম, নিলাম প্রোপিন। তাহলে প্রোপিনের সাথে, প্রোপিন থেকে আমি অবশ্যই কি পাবো, প্রোপিন থেকে আমি পাবো প্রোপেন। প্রোপিন থেকে আমি কি পাবো, প্রোপিন থেকে আমি পাবো প্রোপেন। প্রোপেন পাওয়ার পরে আমার বিক্রিয়াটা থেমে যাবে, এটা হবে প্রোপেন। ঠিক আছে, এভাবে করে আমরা আমাদের অ্যালকিন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি এক অণু হাইড্রোজেন যুক্ত করে। ঠিক আছে, ওকে, মুভিং টু দ্য নেক্সট ওয়ান। আমরা যদি যাই, আমাদের পরবর্তী টপিক কি, আমাদের পরবর্তী টপিক হচ্ছে অ্যালকাইন হতে অ্যালকিন। অ্যালকাইন হতে অ্যালকিন। আমাদের অ্যালকাইন হতে আমরা কি তৈরি করব, অ্যালকিন তৈরি করব। অ্যালকাইন হতে অ্যালকিন, এটা যদি আমরা তৈরি করি, এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা করব, আমরা যদি প্রথম সরল আমাদের সদস্য নেই, এটা সরল সদস্য হচ্ছে ইথাইন। ইথাইনের সংকেত আশা করি সবাই লিখতে পারো, ইথাইন। তাহলে নামটা লিখি ইথাইন। এই ইথাইনের সাথে আমি কিছু একটা অ্যাড করব। কিছু একটা অ্যাড করার ফলে আমার কি তৈরি হবে, কিছু একটা অ্যাড করব, আর এখানে আমি সিম্পলি ওই আগের মতোই নিকেল প্রভাবক দিব, আর 180 থেকে 200°C তাপমাত্রা দিব। তাহলে আমার যেহেতু ইথাইন আছে, দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন আছে, সেটা থেকে আমার তৈরি হবে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। 2 কার্বন বিশিষ্ট কি তৈরি হবে, অ্যালকেন। এখন আমার একটা দেখার বিষয় আছে, আমি যদি অ্যালকেনটাকে নিচে একটু লিখি বোঝার সুবিধার্থে, তাহলে আমি দেখব যেটা, আমি কি দেখব, আমি দেখব এখান থেকে এখানে 2টা হাইড্রোজেন বেশি আছে, আবার এখান থেকে এখানে 2টা হাইড্রোজেন বেশি আছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কয়টা হাইড্রোজেন বেশি আছে, 4টা হাইড্রোজেন। তাহলে আমি বলতে পারি যে আগে অ্যালকিনের সাথে অ্যালকেনের পার্থক্য ছিল 2টা হাইড্রোজেনে, একটাতে 2টা হাইড্রোজেন কম ছিল, অথবা অন্যভাবে বলা যায় একটাতে 2টা হাইড্রোজেন বেশি ছিল, মানে অ্যালকিনের তুলনায় অ্যালকেনে 2টা হাইড্রোজেন বেশি ছিল। ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের যে অ্যালকাইন আছে ইথাইনের সাথে ইথেনের যে সম্পর্ক, আমরা দেখছি যে ইথাইন থেকে ইথেনের মধ্যে 4টা হাইড্রোজেনের ডিফারেন্স আছে। তাহলে আমরা যদি কোনোভাবে এখানে 4টা হাইড্রোজেন দিয়ে দেই, 4টা হাইড্রোজেন দিয়ে দিলেই তো, আমরা যদি এখানে 4টা হাইড্রোজেন দিয়ে দেই, 4টা হাইড্রোজেন দিয়ে দিলে আমার এখানে 4টা হাইড্রোজেন এভাবে দেয় না, 4টা হাইড্রোজেন অণু হয়ে গেছে, সরি মাই ব্যাড। এই 4টা হাইড্রোজেন যদি দিয়ে দেই, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের ইথেন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আবার আমরা যদি সাধারণ সংকেতের কথা চিন্তা করি, ইফ ইউ লুক ইনটু কমন ফর্মুলা, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, আর CnH2n-2 এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। এই সাধারণ সংকেত থেকেও দেখা যায় কিন্তু এখানের মধ্যে 4টা হাইড্রোজেনের একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, 4টা হাইড্রোজেনের একটা ডিফারেন্স আছে। তাহলে আমরা যদি অ্যালকাইনের সাথে 4টা হাইড্রোজেন অ্যাড করি, নিকেল প্রভাবক দেই, এবং 180°C থেকে 200°C তাপমাত্রা মেনটেন করি, তাহলে আমাদের তৈরি হবে কি, অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, ওকে। আমরা যদি আরেকটা যৌগ দেখি, আমরা আরেকটা যৌগ বানাই, আমরা এখান থেকে যদি আরেকটা যৌগ বানাই,
আর একটা যৌগ যদি বানাই, আর 3 কার্বন বিশিষ্ট একটা 3 কার্বন বিশিষ্ট আমার একটা অ্যালকাইন আছে। এই অ্যালকাইনের নাম কি? এই অ্যালকাইনের নাম হচ্ছে প্রোপাইন। অ্যালকাইনের নাম কি? অ্যালকাইনের নাম হচ্ছে প্রোপাইন। এই প্রোপাইনের সাথে আমি জানি যে অ্যালকাইনের সাথে আমি কত অণু হাইড্রোজেন দিব। অ্যালকাইনের সাথে আমি 2 অণু হাইড্রোজেন দিব, অর্থাৎ 4টা হাইড্রোজেন পরমাণু দিব। 4টা হাইড্রোজেন পরমাণু দিব। আমার এখানে কে থাকবে? আমার এখানে প্রভাবক হিসেবে থাকবে নিকেল, আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি যদি এটা দেই তাহলে 3 কার্বন নিলে আমার এখানে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হবে। যদি এটার নাম হয় প্রোপাইন, 3 কার্বন বিশিষ্ট এটার নাম হবে প্রোপেন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হবে প্রোপেন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি হবে? 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হবে প্রোপেন। তাহলে আমরা যদি সামারি করি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বানাবো। আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে কে আছে? আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে অ্যালকিন আর অ্যালকাইন, আর আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে অ্যালকেন। অ্যালকিনের সাথে অ্যালকেনের যে ডিফারেন্স, 2টা হাইড্রোজেনের পার্থক্য। তাহলে অ্যালকিনের সাথে আমি যদি 2টা হাইড্রোজেন অ্যাড করি বা এক অণু হাইড্রোজেন অ্যাড করি, এক অণু হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন পরমাণু মিলে এক অণু হাইড্রোজেন তৈরি করে। তাহলে আমি যদি অ্যালকিনের সাথে 2টা হাইড্রোজেন পরমাণু বা এক অণু হাইড্রোজেন যুক্ত করি, তাহলে আমার তৈরি হবে অ্যালকেন। আবার অ্যালকেনের সাথে অ্যালকাইনের 4টা হাইড্রোজেনের পার্থক্য। অ্যালকেনের 4টা হাইড্রোজেন বেশি আছে, অ্যালকাইনের 4টা হাইড্রোজেন কম আছে। তাহলে অ্যালকাইনের সাথে আমি যদি 4টা হাইড্রোজেন অ্যাড করি, আমার পাওয়া যাবে কে? অ্যালকেন। আবার অ্যালকেন থেকে যদি আমি 4টা হাইড্রোজেন সরাই নিই, আমি কিন্তু পেয়ে যাব অ্যালকাইন। এটা আমরা পরে দেখব কিভাবে সরায়, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা আমাদের এই আকারে দেখলাম। আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করেছি। এভাবে আমরা করতে পারি ব্যাপারটা, ঠিক আছে? ওকে, মুভিং টু দ্য নেক্সট ওয়ান। আমরা যদি পরেরটাতে যাই, পরে আছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন মানে কি? আচ্ছা, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে, আমরা যদি বলি এখানে 2টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডি, এটার মানে বুঝতে হবে, আর একটা হচ্ছে কার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, ঠিক আছে? আমরা এই ওয়ার্ডটাকে একটু ভাঙলাম। এই ডি মানে হচ্ছে কম বা কমে যাওয়া, হ্রাস পাওয়া। ডি মানে আমরা বলি না মেরিট ডিমেরিট, ঠিক আছে? আমরা বলি না মেরিটস ডিমেরিটস। একটা ফোন ইউজে আমরা ইংলিশে পড়েছি মেরিটস ডিমেরিটস, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো পড়েছি। আর বলেছি আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, আর এটা হচ্ছে ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? মেরিটস মেরিটস মানে তো বোঝা যায় আমাদের মানে সুফলগুলা, ডিমেরিটস মানে কুফলগুলা, মানে একটা নেগেটিভ অর্থ ইউজ করে। আমরা এটা দিয়ে বুঝতে পারি আরএনএ আর ডিএনএ দিয়ে। একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি মানে হচ্ছে, ডি মানে কম বা নাই এমন কিছু, আর অক্সি মানে অক্সিজেন। অর্থাৎ আরএনএ যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের 2 নাম্বার কার্বনে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা ডিএনএতে থাকে না। যেহেতু অক্সিজেনটা থাকে না, একটা অক্সিজেন হ্রাস পায়, সেজন্য এটার নাম হয়েছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ওইটাও রাইবোনিউক্লিক অ্যাসিড, কিন্তু ডিঅক্সি মানে একটা অক্সিজেন নাই, 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা থাকে না, এই জন্য একটা নাম ডিএনএ, একটা নাম আরএনএ। আমাদেরকে বায়োলজি পড়াই ফেলছি, যদিও এটা কেমিস্ট্রিরও একটা পার্ট, ডিএনএ আরএনএ কেমিস্ট্রিতে আছে। আচ্ছা, তো ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে, ডি মানে কি? ডি মানে আমরা বলতে পারি হ্রাস পাওয়া, ঠিক আছে? ডি মানে হ্রাস বা কোনো একটা কিছু নাই। আর কার্বক্সিলেশন থেকে বলা যায় যে কার্বন আছে এখানে, ঠিক আছে? এই প্রক্রিয়াতে আমার কার্বন সংখ্যা ড্রপ করে। কি করে? কার্বন সংখ্যা ড্রপ করে। আর যে বিক্রিয়াতে কার্বন সংখ্যা ড্রপ করে, যে বিক্রিয়াতে কি হয়? যে বিক্রিয়াতে কার্বন সংখ্যা ড্রপ করে, আমরা বলতে পারি যে বিক্রিয়াতে, সংখ্যাটা একটু লিখি, যে বিক্রিয়াতে কার্বন সংখ্যা কমে যায়, কার্বন সংখ্যা হ্রাস পায়, যে বিক্রিয়াতে কার্বন সংখ্যা হ্রাস পায়, তাকে বলা হয় অবরোহী বিক্রিয়া। তাকে কি বলা হয়? তাকে বলা হয় অবরোহী বিক্রিয়া। তাকে বলা হয় অবরোহী। তাকে কি বলা হয়? অবরোহী বিক্রিয়া। আর যে বিক্রিয়াতে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে, সেটাকে আমরা বলবো আরোহী বিক্রিয়া। সেটাকে আমরা কি বলবো? আরোহী বিক্রিয়া। তাহলে হচ্ছে অবরোহ পদ্ধতি, আর কার্বন সংখ্যা বৃদ্ধি পেলে সেটাকে বলা হয় আরোহ পদ্ধতি, ঠিক আছে? তাহলে এটা কার্বন সংখ্যা কমে যাবে। কিভাবে কমে আমরা একটু দেখি, ঠিক আছে? আমরা একটা যৌগ নিব, স্পেশাল টাইপ অফ অর্গানিক কম্পাউন্ড, যেটা হচ্ছে ধাতব অ্যালকানয়েড। কি? ধাতব অ্যালকানয়েডের একটা পার্ট আছে। আচ্ছা, আমরা একটা জিনিস, আমরা ক্ষুদ্র একটা পার্ট আমরা বলি। আমরা সবাই জানি যে CH3COOH, এটা কি? এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। নামকরণের পার্ট আমরা পড়েছি না? এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা কিন্তু একটা অ্যাসিড, ঠিক আছে? এটা কি? একটা অ্যাসিড, মৃদু অ্যাসিড, কিন্তু একটা অ্যাসিড। আচ্ছা, এই অ্যাসিডের সাথে আমি যদি একটা
NaOH বা ক্ষারকে অ্যাড করি, NaOH বা ক্ষারকে কি করি, অ্যাড করি, তাহলে আমার এখানে শিওর প্রশমন বিক্রিয়া হবে। কি হবে? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া যদি হয়, এখান থেকে আমার যদি প্রশমন বিক্রিয়া হয়, তাহলে কি আমি বলতে পারি না এই প্রশমন বিক্রিয়ার ফলে একটা লবণ উৎপন্ন হবে? একটা লবণ উৎপন্ন হবে। লবণটা কি? আমি দেখব যে প্রশমন বিক্রিয়াতে কিন্তু এক অণু পানি উৎপন্ন হয়। এক অণু কি উৎপন্ন হয়? পানি। এই পানিটা কিভাবে উৎপন্ন হবে? এখান থেকে আসবে হাইড্রোজেন, এখান থেকে আসবে OH। তাহলে আমি যদি এখানে দেখি যে আমার এখানে হবে, আমার এখানে কি হবে? আমার এখানে হবে পানি, HOH, বা এটাকে আমি বলতে পারি পানি। ঠিক আছে, আমার একটা পানি তৈরি হলো। তাহলে এখান থেকে আমার CH3COOH এই পার্টটা থাকলো, আর এখান থেকে থাকলো Na+ এই পার্টটা থাকলো। তাহলে আমি এখন বলতে পারি যে এই দুইটা পার্ট মিলে একটা লবণ তৈরি করবে। এই দুইটা পার্ট মিলে কি তৈরি করবে? লবণ তৈরি করবে। তাহলে এই লবণটা যদি আমি একটু দেখি, লবণটা কি হবে? লবণটা হবে CH3COONA। একটা লবণ তৈরি হয়েছে না? এই লবণটাকে বলা হয় সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম হচ্ছে একটা ধাতু, আর এই যৌগটাকে যৌগের স্পেশাল টাইপ অফ কম্পাউন্ড বলা হয়। এটা হচ্ছে ধাতব অ্যালকানয়েড টাইপের মধ্যে পড়ে। তাহলে আমার এখানে যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট। আমার কিন্তু এই দিকটা একটা বইয়ে নাই, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এটা আমি করলাম। ঠিক আছে, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। তাহলে এটার প্রিপারেশন আমরা নিয়ে নিছি, সোডিয়াম ইথানয়েটের আমরা প্রিপারেশন করে ফেলছি। এখন এই সোডিয়াম ইথানয়েটকে আমি ব্যবহার করব। এই সোডিয়াম ইথানয়েটকে আমি কি করব? ব্যবহার করব। তাহলে লিখি, আমার আছে সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েটের সাথে আমি আবার অ্যাড করব কাকে? আমি আবার অ্যাড করব NaOH কে। অ্যাড করলাম, অ্যাড করে আমি সেখানে একটা প্রভাবক দিব। ঠিক আছে, এটাকে বলা হয় সোডা লাইম। NaOH কে বলা হয় সোডা লাইম। আমি যদি এবার এখানে একটা প্রভাবক দেই, প্রভাবক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা চুন। ক্যালসিয়াম অক্সাইড বা চুন। এই প্রভাবক যদি আমি দেই, দেওয়ার পরে আমার যেটা তৈরি হবে, দেখো এই পুরো পার্টটা, এখান থেকে শুরু করে এই পুরো পার্টটা মিলে একটা যৌগ তৈরি করবে। এনে কি আছে? Na আছে দুইটা, আর CO3, কার্বন আছে একটা, অক্সিজেন একটা, দুইটা, তিনটা। এই সবগুলো মিলে তৈরি করবে Na2CO3, মানে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু সোডিয়াম কার্বনেট। আমরা জানি এটাকে বলা হয় কার্বনেট, আর এটার সাথে যখন দুইটা সোডিয়াম যুক্ত হয় তখন এটার নাম হয় সোডিয়াম কার্বনেট। আমরা রেডিক্যালের কনসেপ্ট থেকে এটা বলতে পারি। তাহলে আমার সোডিয়াম ইথানয়েটের সাথে আবার একটু দেখি, আমার সোডিয়াম ইথানয়েটের সাথে আমি যখন এখানে সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড দিলাম, তখন আমার কি ছিল? তখন আমার এখানের এই যৌগটা মিলে NaO এখান থেকে যাবে, আর COONA, এই সবগুলো মিলে একটা যৌগ তৈরি করবে, যে যৌগটার নাম হচ্ছে আমার সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট তৈরি হয়েছে। তাহলে আর কি কি বাকি আছে? আমার বাকি আছে, এখান থেকে বাকি আছে CH3, এখান থেকে বাকি আছে H। তাহলে এই দুটো যদি যুক্ত হয়, এখান থেকে কি বলা যায় না CH4 আসে? এই CH4টাকে আমি সিম্পলি এখানে লিখে দিব CH4। এটার নাম হচ্ছে মিথেন। CH4 এর নাম কি? CH4 এর নাম হচ্ছে মিথেন। তাহলে আমি কি বলতে পারি না যে আমার 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ ছিল, 2 কার্বন বিশিষ্ট একটা ধাতব অ্যালকানয়েড ছিল, সেটা 2 কার্বন বিশিষ্ট ছিল, কিন্তু যখন আমি এখানে উৎপাদ পাইলাম, উৎপাদে আমার 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন এসেছে। কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন এসেছে? 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন এসেছে। এখানে কার্বন সংখ্যা ড্রপ করেছে, এই কারণে এটার নাম ডিকার্বোজিলেশন বিক্রিয়া। আর আমরা আরো একটা জিনিস শিখেছি, যে বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায় তাকে আমরা বলি অবরোহ বিক্রিয়া। তাকে আমরা কি বলি? অবরোহ বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা কিভাবে হইলো? বিক্রিয়াটা হইলো ধাতব অ্যালকানয়েড। আমি প্রথমে ধাতব অ্যালকানয়েড বানিয়েছি। কিভাবে ধাতব অ্যালকানয়েড বানিয়েছি? আমি দেখেছি যে ইথানোয়িক অ্যাসিডের সাথে আমি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, তাহলে আমার এখানে প্রশমন বিক্রিয়া হয়। আমরা জানি অ্যাসিড এবং ক্ষার। ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা মৃদু অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। এই অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে তখন এখানে প্রশমন বিক্রিয়া হয়। প্রশমন বিক্রিয়ার মেইন ফোকাস কিন্তু পানি উৎপন্ন করা। ঠিক আছে, তো এখান থেকে একটা পানি উৎপন্ন হয়,
আর পানির পরে একটা লবণ উৎপন্ন হবে, লবণ এবং পানি উৎপন্ন হবে, এই লবণটা হবে ধাতব অ্যালকানয়েডের লবণ, এটাকে আমরা সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম ইথানয়েডকে আমরা পরবর্তীতে আবার ব্যবহার করেছি সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, যেটাকে বলা হয় সোডা লাইম, আর আবার দিয়েছি ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুন। যখন এটা দিয়েছি, দেওয়ার ফলে আমার তৈরি হয়েছে এই পোর্শনটা মিলে তৈরি হয়েছে, এই পোর্শনটা মিলে আমার তৈরি হয়েছে, এই পোর্শনটা মিলে তৈরি হয়েছে সোডিয়াম কার্বনেট। আর আমার এখানে বাদ আছে CH3, এখানে বাদ আছে H, এই দুইটাকে মিলে তৈরি হয়েছে CH4। আর এখানে প্রথমত আমার 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ ছিল, যে আমার 2 কার্বন বিশিষ্ট একটা ধাতব অ্যালকানয়েড ছিল। এই 2 কার্বন বিশিষ্ট ধাতব অ্যালকানয়েড থেকে আমি 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন পেয়েছি, এজন্য আমি বলতে পারি একটা কার্বন হ্রাস পেয়েছে, একটা কার্বন হ্রাস পেয়েছে, এজন্য এটা ডিকার্বক্সিলেশন। অথবা এভাবে বলা যায় যে যে বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায় সেটা হচ্ছে অবরোহী বিক্রিয়া। ঠিক আছে, আমার মনে হয় সবাই বুঝেছ। আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখে নিই। আরেকটা এক্সাম্পল, এবার আমরা মনে করি যে আমাদের কাছে লবণটা তৈরি করা আছে, আমাদের যদি ধাতব অ্যালকানয়েডের লবণ এটা তৈরি করা আছে, তাহলে আগে আমরা সোডিয়াম ইথানয়েড দেখেছি, তাহলে আমরা এখন সোডিয়াম প্রোপানয়েড দিয়ে দেখি সোডিয়াম প্রোপানয়েড কিভাবে বানানো যাবে। আমি একটু দেখাই সিম্পলি। প্রথমে আমরা নিব প্রোপানোয়িক অ্যাসিড, প্রথমে আমরা নিব প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড নেওয়ার পরে, প্রোপানোয়িক অ্যাসিড নেওয়ার পরে আমরা যদি যাই, এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এখানে আমাদের কি হবে, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া হলে এখনো পানি উৎপন্ন হবে, সবার আগে এখনো পানি উৎপন্ন হয়েছে, তারপরে এখানে তৈরি হবে CH3 CH2 COO Na। এখান থেকে আমি পেয়ে গেলাম আমার ডেজায়ার্ড সোডিয়াম প্রোপানেট। কি পেয়ে গেলাম? সোডিয়াম প্রোপানেট। এই সোডিয়াম প্রোপানেটকে আমি ইউজ করব। সোডিয়াম প্রোপানেটকে যদি আমি ইউজ করি, তাহলে এখান থেকে লেখা যায় প্রথমত আমার CH3 CH2 COONA সোডিয়াম প্রোপানয়েড। এর সাথে আমি কাকে দিব? সোডিয়াম প্রোপানয়েডের সাথে আমি দিব সিম্পলি NaOH কে। আর আমার এখানে প্রভাবক হিসাবে কে থাকবে? আমার এখানে প্রভাবক হিসাবে থাকবে, প্রভাবক হিসাবে কে থাকবে? প্রভাবক হিসাবে থাকবে আমার ক্যালসিয়াম অক্সাইড বা চুন। যদি তাই হয় তাহলে আমার এখান থেকে এই পুরো যৌগটা মিলে, এই পুরো যৌগটা মিলে কি তৈরি করবে? এই পুরো যৌগটা মিলে আমার তৈরি করবে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটের সাথে তারপর এখানে বাকি আছে কি? এখানে যদি আমি দেখি, এখানে বাকি আছে CH3 CH2, এখানে বাকি আছে H। তাহলে এইচটা এটার সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে আমার কি থাকে? CH3 CH3, এটা হয়ে যায় ইথেন। তাহলে আমার প্রথমে কি ছিল? প্রথমে আমার ছিল সোডিয়াম প্রোপানয়েড, প্রথমে আমার ছিল সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েডের সাথে আমি যখন সোডা লাইম বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, প্রভাবক ছিল ক্যালসিয়াম অক্সাইড বা চুন, তখন আমার তৈরি হয়েছে প্রোপানয়েটের যৌগ থেকে 3 কার্বন বিশিষ্ট অ্যালকানয়েটের যৌগ থেকে আমার তৈরি হয়েছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। এখানেও কার্বন সংখ্যা 1 কমেছে। এটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে অবরোহ বিক্রিয়া। এটাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। হোপফুলি সবাই বুঝছো। আমরা যদি পরটাতে যাই, পরে আমাদের কি আছে? পরে আছে উডস বিক্রিয়া। এটা আমাদের বইয়ে নাই, কিন্তু আমরা একটা অবরোহ বিক্রিয়া দেখেছি। একটা আরোহী বিক্রিয়া দেখলে কেমন লাগে না? মানে একটাতে দেখছি কার্বন সংখ্যা কমায়, এখন আমরা আরেকটা দেখি এটাতে কার্বন সংখ্যা বাড়াবে। ঠিক আছে, আমরা একটা ছিল অবরোহী বিক্রিয়া, একটা কি ছিল লিখে দেই, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হচ্ছে অবরোহী বিক্রিয়া। কি বিক্রিয়া? অবরোহী। অবরোহী বিক্রিয়া, অর্থাৎ কার্বন সংখ্যা এখানে কমে, একটা কার্বন সংখ্যা কমে। হ্যাঁ, লিখে দিই 1 কার্বন সংখ্যা ড্রপ করে। ঠিক আছে, এখন আমরা দেখব কার্বন সংখ্যা বাড়ে। এখন কার্বন সংখ্যা হয়ে যায় দ্বিগুণ, একটা বাড়ে না, মানে অনেকগুলো বেড়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে একটা বাড়ে, কোনো কোনো ক্ষেত্রে 4টা বাড়ে, 5টাও বাড়ে। তো উডস বিক্রিয়া দ্বিগুণ হয়ে যায় আর কি। উডস বিক্রিয়া হচ্ছে একটা আরোহী বিক্রিয়া। কি বিক্রিয়া? আরোহী বিক্রিয়া। এখানে কার্বন সংখ্যা বেড়ে যায়। কার্বন সংখ্যা কি করে? কার্বন সংখ্যা বেড়ে যায়। এটা হচ্ছে আরোহী বিক্রিয়া। যে বিক্রিয়া কার্বন সংখ্যা বাড়ে তাকে বলে কি বিক্রিয়া? আরোহী বিক্রিয়া। এখন উডস বিক্রিয়াটা কিভাবে করে? উডস বিক্রিয়াটা করে, আমরা যে একটা স্লাইডে যাই, উডস বিক্রিয়া করে প্রথমত সে আমার একটা অ্যালকাইল হ্যালাইড। কি হ্যালাইড? অ্যালকাইল হ্যালাইড। আমরা দেখবো অ্যালকাইল হ্যালাইড কিভাবে বানাইতে হয়। আমাদের অ্যালকেনের মধ্যে অ্যালকাইল হ্যালাইড বানানোর একটা প্রিপারেশনের একটা বিক্রিয়া আছে। আমরা অ্যালকেনের রাসায়নিক ধর্মতে সেটা আমরা দেখব। তো প্রথমত আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়ে চিন্তা করি। অ্যালকাইল হ্যালাইড যদি চিন্তা করি, অ্যালকাইল হ্যালাইড, সরল অ্যালকাইল হ্যালাইড হচ্ছে CH3Cl। এখন অ্যালকাইল হ্যালাইড আর একটু বলে দিই আসলে।
অ্যালকাইল হ্যালাইড হচ্ছে অ্যালকেন। আমরা যদি বলি অ্যালকেন, CH H H H, এটা হচ্ছে সবচেয়ে সরল অ্যালকেন। অ্যালকেনের একটা হাইড্রোজেন যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, অ্যালকেনের একটা হাইড্রোজেন যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে যৌগটা গঠিত হবে সেটাকে আমরা বলতে পারি কি, সেটা হবে আমাদের অ্যালকাইল হ্যালাইড। অ্যালকেনের একটা হাইড্রোজেন, সম্পূর্ণ অ্যালকেনের একটা যৌগ, এই যৌগের একটা মাত্র হাইড্রোজেন যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, কি দ্বারা প্রতিস্থাপিত হয়, হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে আমরা সেটাকে বলবো, হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হলে সেটাকে আমরা বলবো অ্যালকাইল হ্যালাইড। তাহলে এটা যদি সরল অ্যালকেন হয়, সরল অ্যালকেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, একটা হাইড্রোজেন কি হবে, প্রতিস্থাপিত হবে, কি দ্বারা প্রতিস্থাপিত হবে, হ্যালোজেন দ্বারা। হ্যালোজেনকে প্রকাশ করে এক্স দ্বারা। এক্স হইতে পারে, এক্স হইতে পারে কি, এক্স হইতে পারে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এক্স হতে পারে কি কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা যদি অ্যালকাইল হ্যালাইড নেই, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড কাকে বলে, অ্যালকেনের একটা হাইড্রোজেন যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে সেটা হয়ে যায় অ্যালকাইল হ্যালাইড। সেটা হয়ে যায় কি, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। তাহলে মিথেন থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, ইথেন থেকে যেটা তৈরি হবে এটা হবে ইথাইল ক্লোরাইড, প্রোপেন থেকে যেটা তৈরি হবে এটা হলো প্রোপাইল ক্লোরাইড। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি, অথবা ক্লোরো ইথেন, ক্লোরোমিথেন, ক্লোরোপ্রোপেন, এগুলো আমরা বলতে পারি। আমরা দেখবো পরে নামকরণটা দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের অ্যালকাইল হ্যালাইড আমরা দেখেছি, অ্যালকাইল হ্যালাইড কিভাবে হয়। প্রথম আমরা নিব সরল অ্যালকেন, সরল অ্যালকেন নিলাম আমাদের মিথেন, মিথেনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করব, একটা জন কার দ্বারা প্রতিস্থাপিত করব, হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত করব। তখন দেখো তাহলে কি হয়, এটা হয় CH3 আর এখানে থাকে Cl। এটা হচ্ছে এই জায়গাটা, দেখো এই জায়গাটা কি মিথাইল না, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যৌগটা কি হয়ে যায়, মিথাইল, তাহলে অ্যালকাইল হয়ে যায়। অ্যালকাইল, এটার নাম হচ্ছে মিথাইল, আর এখানে একটা ক্লোরিন আছে, এই জন্য এটাকে বলা হয় ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, বা এটার নাম হচ্ছে ক্লোরোমিথেনও বলা হয়। ঠিক আছে, যদি মিথেন থেকে এসেছে, মিথেন উদ্ভূত, এটা ক্লোরোমিথেনও বলা হয়। তো মিথাইল ক্লোরাইড আমরা যদি এবার একটু নেই, আমাদের যে মিথাইল ক্লোরাইড আছে, এই মিথাইল ক্লোরাইডটাকে আমরা এবার নিব, ইউজ করব। এই মিথাইল ক্লোরাইডকে আমরা ইউজ করব। এই মিথাইল ক্লোরাইডের সাথে আমরা যদি সোডিয়াম দেই, কি দেই, সোডিয়াম দেই, কিন্তু আমাদের এখানে একটা প্রভাবক দিতে হবে। প্রভাবকটা খুবই সুন্দর। প্রভাবক হচ্ছে, আমরা কি কি প্রভাবক দিব, প্রভাবক দিব শুষ্ক ইথার, ড্রাই ইথার, শুষ্ক ইথার। কেন দিচ্ছি আমরা বলছি, শুষ্ক ইথার, শুষ্ক ইথার যদি দেই তখন আমাদের কার্বন সংখ্যা বাড়বে, এবং কার্বন যদি না থাকে তাহলে কার্বন বাড়বে কিভাবে, কার্বন যদি না থাকে কার্বন তো বাড়বে না, কার্বন তো আমাদের আনতে হবে। কিভাবে আনবো, আমরা এই যৌগটা নিব দুইটা, এই যৌগটা নিব কয়টা, দুইটা, তাহলে আমাদের কার্বন সংখ্যা আছে 4টা। আর এই যৌগটা নিব, এই যৌগটা নিলাম দুইটা, তাহলে কার্বন আছে 2টা। ঠিক আছে, 2টা কার্বন আছে। আর এটা যেহেতু 2টা নিছি, এটাও 2টা নিতে হবে সমতা রক্ষার্থে। আমরা দেখবো কি তৈরি হয়। এটা থেকে তৈরি হবে, প্রথমে দেখো ধাতু আর ক্লোরিন, এই দুইটা মিলে, ধাতু আর ক্লোরিন, সোডিয়াম এবং ক্লোরাইড বা ক্লোরিন, এই দুইটা মিলে কি তৈরি করবে, এই দুইটা মিলে তৈরি করবে সিম্পলি 2NaCl। সিম্পলি কি তৈরি করবে, 2NaCl। তো এখান থেকে 2টা Cl শেষ, এখান থেকে 2টা সোডিয়াম শেষ। আমার আর কি বাকি আছে, আমার আর বাকি আছে জাস্ট, আমার আর কি বাকি আছে, আমার আর বাকি আছে আমার দুইটা CH3। আমি কি বলতে পারি না, একটা CH3 এখানে আর একটা CH3 এখানে, বলা যায় না, একটা CH3 এখানে, একটা CH3 এখানে, দুইটা আমার CH3 বাকি আছে। তাহলে আমি বলতে পারি এখান থেকে আমার 2টা CH3 অ্যাড হবে, CH3 CH3। তাহলে দেখো শুরুতে আমার ছিল মিথাইল ক্লোরাইড, এক কার্বন বিশিষ্ট একটা যৌগ, কিন্তু আমি এটা 2 অণু নিয়েছি। এটা ছিল মিথাইল ক্লোরাইড, আমার এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। এটা ছিল কয় অণু, 2 অণু। এটা থেকে তৈরি হয়েছে আমার ইথেন। ঠিক আছে, কার্বন সংখ্যা এখানে কি হয়েছে, বেড়ে গেছে, কার্বন সংখ্যা এখানে কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে না, ডাবল। তাহলে 3 কার্বন বিশিষ্ট থেকে আমি 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো, 4টা থেকে 8, 5টা থেকে 10, জাস্ট কার্বন সংখ্যাটা ডাবল হয়ে যাবে। কত হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আমরা আরেকটা অ্যালকাইল হ্যালাইড বানাই। আমাদের আরেকটা অ্যালকেন আছে, এই অ্যালকেন আমরা এভাবে করি, আমরা নামকরণ অধ্যায় পেজে সেটা দেখেছি, অ্যালকেনের ঘাটনির সংকেত আমরা কিভাবে আঁকতে হয়। কারণ আমাদের একটা হাইড্রোজেনকে আমরা সিম্পলি একটা হ্যালোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করে দিব। তাহলে এই পার্টটাতে কি আছে, এই পার্টটাতে আছে CH3, এই পার্টটাতে কি আছে, এই পার্টটাতে আছে CH2 আর ক্লোরিনের ক্লোরিন বসাই দিব। ঠিক আছে, তাহলে আমার এটা হয়ে গেছে। এটা এই পার্টটার নাম হচ্ছে ইথাইল আর ক্লোরিন ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, কি ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। তাহলে আমি যদি এখান থেকে যাই, আমার এখানে ইথাইল ক্লোরাইডকে আমি যদি ব্যবহার করি এবার,
ইথাইল ক্লোরাইডকে ব্যবহার করব CH3CH2Cl। এটা নিব 2 অণু, এটা নিব কয় অণু? 2 অণু। এটার সাথে আমি 2 অণু সোডিয়ামকে অ্যাড করব। যদি 2 অণু সোডিয়ামকে অ্যাড করি, তারপর আমার এখানে কি দিব? তারপর আমি এখানে দিব শুষ্ক ইথার। কেন দিব আমি বলছি। এখানে আমি দিব শুষ্ক ইথার। আমি এখানে দিব শুষ্ক ইথার। শুষ্ক ইথার দেওয়ার ফলে আমার যেটা তৈরি হবে, আমার তৈরি হবে সিম্পলি এখান থেকে তৈরি হবে 2NaCl, দুইটা সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো 2NaCl এর সাথে। এবার আমার যুক্ত হবে, এবার আমার তৈরি হবে কি? এবার আমার তৈরি হবে, এখানে দেখো, এখানে দুইটা CH3CH2 আছে। তাহলে আমি বলতে পারি না একটা CH3CH2 আবার আরেকটা CH3CH2। তাহলে এটা তৈরি হয়ে গেল। দেখো এটা কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। তাহলে আমি এটা লিখি, আমার তৈরি হয়েছে কি? আমার তৈরি হয়েছে CH3CH2CH2CH3, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হচ্ছে। আমি প্রথমে নিয়েছিলাম 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নেওয়ার ফলে আমার পরবর্তীতে তৈরি হয়েছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, অর্থাৎ কার্বন সংখ্যা 2 থেকে 4 হয়েছে। ডাবল হয়েছে না? ডাবল হয়েছে। এই ডাবল হয়েছে যেটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটান। 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে বিউটান। তাহলে ইথাইল ক্লোরাইড থেকে আমার এখানে ছিল ইথাইল ক্লোরাইড, এখানে ছিল আমার কে? ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডের সাথে আমি যখন ইথাইল ক্লোরাইডের সাথে আমি যেই মাত্র কি দিলাম? ইথাইল ক্লোরাইডের সাথে আমি যেই মাত্র সোডিয়াম দিলাম, সোডিয়াম ধাতু দিলাম শুষ্ক ইথারের উপস্থিতিতে, তখন আমার তৈরি হয়েছে কি? আমার তৈরি হয়েছে 4 কার্বন বিশিষ্ট। ইথাইল নিয়েছি 2 কার্বন বিশিষ্ট যৌগ, তার ডাবল 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হয়েছে। এভাবে করে উডস বিক্রিয়া কাজ করে। ঠিক আছে, উডস বিক্রিয়াতে এভাবে করে আমাদের কি হয়? কার্বন সংখ্যা বাড়তে থাকে। ঠিক আছে, এই বিক্রিয়াগুলোতে আমরা যে প্রভাবকগুলো দেই, ক্যাটালিস্টগুলো দেই, এগুলো কেন দিই? ঠিক আছে, প্রভাবকগুলো কেন দিই? এটা একটু অ্যাডভান্স, আমাদের জাস্ট ফিল করার জন্য। এটা জীবনে এক্সামে আসে না, কোনোদিনও আসে না। আমরা এক্সামে এটা 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 নিয়ে মাথা ঘামাবো না, এর জন্য এটা সবার শেষে বলা হয়েছে। আমাদের অ্যালকানের প্রিপারেশন শেষ, আমরা এরপর রাসায়নিক যে ধর্ম বা রাসায়নিক যে বিক্রিয়াগুলো সেগুলোতে চলে যাব। এর আগে আমরা জাস্ট প্রিপারেশনের সময় আমরা যে প্রভাবকগুলো ব্যবহার করেছি সেগুলো একটু বলে রাখি। এগুলোর একটা পারপাসে ইউজ করে। প্রভাবকের মেন কাজ কি? প্রভাবক কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বিক্রিয়ার যে ব্যাগ আছে বা বিক্রিয়ার যে হার আছে, বিক্রিয়ার হারের বৃদ্ধি বা হ্রাস ঘটায়। আমরা জানি আমরা তো এখনো তোমরা জানো না, তোমরা পরে জানবা যে একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলে একটা জিনিস আছে। তো প্রভাবকের কাজ কোনো সময় সক্রিয়ণ শক্তিটাকে বাড়ানো, আবার কোনো সময় কাজে সক্রিয়ণ শক্তিটাকে কমানো। তাহলে এখান থেকে আমি যদি বলতে পারি, এখান থেকে আমি যদি বলি যে এখানে প্রভাবকটা কি ভূমিকা পালন করছে, এখানে প্রভাবকটা সিম্পলি বিক্রিয়ার গতি বাড়াচ্ছে বা গতি কমাচ্ছে, নিজের কোনো পরিবর্তন করছে না। ঠিক আছে, এখানে কি কোনো জায়গায় শুষ্ক ইথারের কিছু আছে? কিন্তু আমি তো এখানে শুষ্ক ইথার ব্যবহার করেছি। প্রভাবক এমন একটা রাসায়নিক যৌগ, এমন একটা রাসায়নিক সত্তা যেটা রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে, কিন্তু বিক্রিয়ার আগে এবং পরে রাসায়নিক ভর এবং সংযুক্তিতে একই রকম থাকে। অর্থাৎ তার ভর এবং রাসায়নিক সংযুক্তিতে সে কোনো পরিবর্তন হয় না, মানে সে আনচেঞ্জড থাকে। সে জাস্ট বিক্রিয়ার বেগ বাড়ায় কমায়। কীভাবে কমায় দেখি। এখানে যে শুষ্ক ইথার দিছি, শুষ্ক ইথার হচ্ছে একটা নিষ্ক্রিয় যৌগ। কি যৌগ? নিষ্ক্রিয় যৌগ। সোডিয়াম আমাদের এই বাতাসে রাখা যায় না। সোডিয়াম এটা খুবই মারাত্মক, ডেঞ্জারাস, বিস্ফোরক হয়। তো সোডিয়াম H2O-র সাথে মানে আর্দ্র পরিবেশের মধ্যে এটা মারাত্মকভাবে মানে একটা বোমের মতো ব্লাস্ট করে। একটা বোমের মতো যখন সে ব্লাস্ট করে, আমরা ইউটিউবে সার্চ দিলে দেখব যে সোডিয়াম রিয়েক্টস উইথ H2O বা পানি, ওয়াটার, তখন দেখবা যে সোডিয়াম যখন পানির মধ্যে ফালায় তখন এটা বোমের মতো জাস্ট ব্লাস্ট হয়, অনেক জোরে জোরে ব্লাস্ট হয়। তা আমাদের পরিবেশটা তো আর্দ্র পরিবেশ, এই পরিবেশের মধ্যে কোনো না কোনোভাবে আমাদের পানি আছে। তাই পানির সাথে সোডিয়াম অনেক মারাত্মক বাজেভাবে রিয়েক্ট করে, ব্লাস্ট করে। তো এটা তো একটা ঝামেলা। এজন্য সোডিয়ামকে কেরোসিনের নিচে সংরক্ষণ করা হয়। বা এই সোডিয়াম যে এখানে আছে, এখানে আমি সোডিয়াম নিয়ে কাজ করছি, সোডিয়ামটা কিন্তু পানি পাইলেই বিস্ফোরিত হবে। এখন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমার একটা নিষ্ক্রিয় পরিবেশ দরকার। নিষ্ক্রিয় গ্যাসের পরে আমাদের নিষ্ক্রিয় যতগুলো উপাদান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইথার। নাইট্রোজেন গ্যাসও কাইন্ড অফ একটা নিষ্ক্রিয় গ্যাস। তো আমাদের ইথার একটা নিষ্ক্রিয় গ্যাস, এই মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাজ করে, নিষ্ক্রিয় পরিবেশ ক্রিয়েট করে, জেনারেট করে। এই নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য এখানে আমরা শুষ্ক ইথারকে ব্যবহার করি। শুষ্ক ইথারের কাজ এখানে একটাই, সোডিয়ামকে নিয়ন্ত্রণ করা। কি করা? সোডিয়াম অনেক উগ্র স্বভাবের ভাই, অনেক বেশি অ্যাগ্রেসিভ। এই অ্যাগ্রেসিভ সোডিয়ামকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা এখানে শুষ্ক ইথার ব্যবহার করে থাকি। আর আমাদের এখানে আর একটা জিনিস আছে। আমরা যদি এখানে একটা জিনিস দেখি, আমরা কি দেখব? আমরা দেখব যে এখানে নিকেল ব্যবহার করা হয়েছে। আবার কার্বন ডাইঅক্সাইড থেকে যখন তৈরি করেছি তখনও নিকেল ব্যবহার করা হয়েছে।
ঠিক আছে, নিকেল ব্যবহার করা হয়েছে। তো সবগুলোর মধ্যে নিকেল কেন ব্যবহার করা হলো? নিকেল কেন ব্যবহার করা হলো? অন্য কিছু কেন ব্যবহার করা হলো না? নিকেল কেন ব্যবহার করা হয়েছে? নিকেলকে বলা হয় অবস্থান্তর ধাতু। নিকেলকে কি বলা হয়? নিকেল হচ্ছে একটা অবস্থান্তর ধাতু। অবস্থান্তর ধাতু। আর অবস্থান্তর ধাতুর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তাদের ফাঁকা ডি অরবিটাল আছে। কি আছে? তাদের ফাঁকা ডি অরবিটাল আছে। অবস্থান্তর ধাতুর ফাঁকা ডি অরবিটাল আছে। তুমি এখনো নিকেলের ইলেকট্রন নিউজ করে দেখবা তার ডি অরবিটালটা ফাঁকা। তাই আমরা জাস্ট এটা বোঝানোর খাতিরে বলি যে আমাদের এখানে যখন নিকেলের ফাঁকা ডি অরবিটালটা আছে, এই ফাঁকা ডি অরবিটালে সে অধিশোষণ করার ক্ষমতা রাখে। ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে তার অধিশোষণের ক্ষমতা আছে। শোষণ আর অধিশোষণের মধ্যে একটা পার্থক্য আছে। শোষণ মানে হচ্ছে একেবারে গিলে ফেলা। সে তোমার কাছে একটা আপেল, আর তোমার কাছে একটা আপেল আছে, আমি যদি আপেলটা তোমাকে বলি যে তুমি আপেলটা মুখে রেখে দাও, 5 মিনিট পরে যদি জিজ্ঞেস করি তুমি কি আপেলটা আমাকে দিতে পারবা, অবশ্যই দিতে পারবা। এটা হচ্ছে কাইন্ড অফ অধিশোষণের মতো। আর যখন তুমি একটা আপেল পুরো গিলে ফেলো, একদম তোমার পেটে চলে যায়, আমি যদি হাজারও বলি যে তুমি আমাকে দাও, তুমি কিন্তু দিতে পারবে না। এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তুমি দিতে গেলে হয়তো বমি করে দিতে পারো, তখন এটা চেঞ্জ হয়ে যাবে, এটা আকৃতি অনেক স্ট্রাকচার ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, যদি অত নেগেটিভ ভাবার জন্য কথাটা বলি নাই, কথাটা একটু বোঝার জন্য বলছি যে অধিশোষণ হচ্ছে এমন টাইপ অফ শোষণ যে শোষণটা শুধুমাত্র এই সারফেসের মধ্যে শোষণ হয়। ঠিক আছে, এই সারফেসে শোষণ হয়, সারফেসের এই বাইরে এইগুলোর মধ্যে শোষিত অবস্থায় থাকে, মানে সারফেসের মধ্যে শোষিত অবস্থা থাকে। আর শোষণ মানে একেবারে গলাধকরণ করে ফেলা, গিলে ফেলা। ঠিক আছে, তো গিলে ফেলা আর সারফেসের মধ্যে ধরে রাখা এই ব্যাপারটার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, আমরা বলতে পারি পৃথিবী আমাদেরকে অধিশোষণ করে রাখছে। ঠিক আছে, কারণ আমরা পৃথিবীর সারফেসের মধ্যে আমরা মানে আটকে আছি। আমরা যদি পৃথিবীর একেবারে ভিতরে চলে যাই, একদম কেন্দ্রে চলে যাই, তখন আমরা বলবো যে আমরা শোষিত হয়ে গেছি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যে নিকেলের ফাঁকা ডি অরবিটাল আছে, নিকেলের ফাঁকা ডি অরবিটাল, এখন দেখো আমাদের যে অ্যালকিন আমরা ব্যবহার করেছি, যে অ্যালকাইন আমরা ব্যবহার করেছি, যে কার্বন ডাইঅক্সাইড আমরা ব্যবহার করেছি, যে হাইড্রোজেন আমরা ব্যবহার করেছি, এগুলো হচ্ছে গ্যাসীয় উপাদান। এগুলো কি? গ্যাসীয় উপাদান। আমি যদি এই রুমের মধ্যে অনেকগুলো গ্যাসীয় উপাদান ফালায় রাখি, অনেকগুলো কি ফালায় রাখি? গ্যাসীয় উপাদান ফালায় রাখি, এগুলো কিন্তু কোনোদিন রিয়েক্ট করবে না। এগুলো কোনোদিন কি করবে না? রিয়েক্ট করবে না। এখন এগুলো যে রিয়েক্ট করবে না, এগুলো রিয়েক্ট করার জন্য নিজেদের কাছাকাছি আসতে হবে। গ্যাসীয় উপাদান তো ডেসপারেটলি ছোটাছুটি করে, একটা ওইদিকে চলে যায়, একটা ওইদিকে চলে যায়। হ্যাঁ, মানে তারা অনেক স্প্লিটার থাকে। তো আমাদের এখানে এসে কি কাজ করতে হবে? এখানে এসে দেখতে হবে যে আমাদের এই গ্যাসীয় পদার্থগুলো যখন বিক্রিয়া করতে চাইবে, তখন এই গ্যাসীয় পদার্থগুলোকে একসাথে এক জায়গায় আসতে হবে। ঠিক আছে, এক জায়গায় আসার পর তারা বিক্রিয়া করতে পারবে। এক জায়গায় আসা, তারা যে এক জায়গায় আসবে, তাদেরকে কে ডাকবে? তাদেরকে আকর্ষণ করে হচ্ছে, মানে তারা একটা লোভ দেখে। তারা কি লোভ দেখে? তাদের যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো তারা এই ফাঁকা ডি অরবিটালের মধ্যে রাখতে পারে। এই ফাঁকা নিকেলের এই ফাঁকা ডি অরবিটাল, এদের মধ্যে তারা অধিশোষিত হয়। সে অধিশোষিত হয় মানে এটার সারফেসে, ফাঁকা ডি অরবিটালটার সারফেসে আমার CH2 ইথেনটা আসে, আবার H2 এটাও আসে। ঠিক আছে, আবার কি আসে? H2 এটাও আসে। এই যে H2 এখানে আসলো, H2 এখানে আসলো, H2 যেখানে আসলো, তখন এই জায়গায় যখন অধিশোষিত হয়, তখন এই জায়গার মধ্যে একটা সিউডো বন্ড ক্রিয়েট হয়। কি তৈরি হয়? একটা সিউডো বন্ড ক্রিয়েট হয়। এই যে অধিশোষণ হয়েছে, এখানে একটা সিউডো বন্ড তৈরি হয়েছে, তখন তার ওই পাশের বন্ধন, যেমন আগে 2 হাত দিয়ে একজনকে ধরে রাখছে, এখন 1 হাত দিয়ে ধরছে, আর 1 হাত দিয়ে এই জায়গায় সিউডো বন্ড তৈরি করেছে। আগে যত স্ট্রং ভাবে ধরতে পারছে, এখন কিন্তু এত স্ট্রং ভাবে ধরতে পারে নাই। তো এখানে যখন সিউডো বন্ড তৈরি করে, তখন তার এই বন্ডটা দুর্বল হয়ে যায়। আবার সে যখন এখানে বন্ড তৈরি করে, তখন তার হাইড্রোজেনের সাথে বন্ধন দুর্বল হয়ে যায়। তখন একটা বিক্রিয়ক আরেকটা বিক্রিয়কের সাথে কলিশন করতে হয়, মানে অনেক বেশি জোরে তারা যখন কলিশন করে বা কোলাইড করে, বা তোমার সংঘর্ষ, বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব একটা আছে, যে কলিশন থিওরি অফ রিয়েকশন। এই কলিশন থিওরি থেকে আমরা বলতে পারি যে একটা বিক্রিয়ক আরেকটা বিক্রিয়কে বাড়ি দেয়, সংঘর্ষ করে তারা। তো বন্ডটা যখন দুর্বল হয়ে যায় অধিশোষণের কারণে, তখন সংঘর্ষের ফলে, আমার যে সংঘর্ষটা হয়েছে, সংঘর্ষের ফলে তাদের বন্ধনটা ভেঙে যায়। আর বন্ধন যত তাড়াতাড়ি ভাঙে, বিক্রিয়া করে তত সহজ হয়। এখানে নিকেল জাস্ট সিম্পলি এই কাজটাই করে, কার্বন অক্সাইডের ক্ষেত্রে এটাই করে, হাইড্রোজেনের ক্ষেত্রে এটাই করে। এটা জাস্ট তোমাদেরকে ফিল করানোর জন্য যে ক্যাটালিস্ট এখানে কি ধরনের প্রভাব রাখে, এটা বোঝানোর জন্য বলেছি। এটা পরীক্ষাতে আসে না, এটা ভুলে গেলেও কোনো সমস্যা নেই, এই জন্য এটা লাস্ট পার্টে রাখা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা অ্যালকেনের প্রিপারেশন শেষ করেছি। কি শেষ করলাম? আমরা এখানে শেষ করলাম অ্যালকেনের প্রিপারেশন। আমরা দেখি তো অ্যালকেনের প্রিপারেশনটা আমরা কি কি শিখলাম। অ্যালকেনের প্রিপারেশন যদি আমরা দেখি, আমরা প্রথমত আমাদের এখানে অ্যালকেনের প্রিপারেশন আমরা দেখলাম যে কার্বন অক্সাইড থেকে অ্যালকেন তৈরি করা যায়। আমরা তারপর বিক্রিয়াটা দেখলাম, তারপর আমরা দেখলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন থেকে এবং অ্যালকাইন থেকে কীভাবে তৈরি করা যায়। অ্যালকিন থেকে অ্যালকেন, তারপর অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে এটা হবে অ্যালকেন। এটা অ্যালকিন কেন লিখছি? এটা হবে অ্যালকাইন হতে অ্যালকেন, অ্যালকাইন হতে
ক্যান, অ্যালকাইন হতে অ্যালকেন। ঠিক আছে, এটা কীভাবে প্রস্তুতি করা যায় আমরা সেটা দেখলাম। তারপর আমরা এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখলাম, এটাকে বলা হয় অবরোহী বিক্রিয়া, কারণ কার্বন সংখ্যা এখানে কমে। এটা অবরোহী বিক্রিয়ার যা কিছু আছে আমরা দেখলাম। তারপর আমরা দেখলাম উডস বিক্রিয়া বা আরোহী বিক্রিয়া কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখলাম। আর তারপর আমরা কিছু মেকানিজমও দেখেছি, মেকানিজম দেখলাম। এখন আমরা এটার সামারিটি একটু লিখি। এখন আমরা কি লিখবো, এটার সামারিটি একটু লিখি। সামারিটি হচ্ছে আমরা অ্যালকেন তৈরি করব। কি তৈরি করব? অ্যালকেন। কি থেকে অ্যালকেনটা তৈরি করা যায়? অ্যালকেনের যদি সামারিটা করি তাহলে সামারিটা হবে এইরকম যে এটা হচ্ছে আমার অ্যালকেন। অ্যালকেনকে আমরা কোথেকে তৈরি করতে পারি? প্রথমত অ্যালকেনকে আমরা তৈরি করতে পারি, এখান থেকে আমি যদি বলি অ্যালকেনকে তৈরি করা যায়, অ্যালকেনকে তৈরি করতে ইথিন থেকে। কোত্থেকে? ইথিন থেকে। আমি যদি ইথিন প্লাস হাইড্রোজেন দেই নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আমাদের এটা তৈরি হয়। তারপর আমরা আরেকটা দেখেছি, আরেকটা কি দেখলাম? ইথাইন থেকে। ইথাইন থেকে যখন আমরা ইথাইনের সাথে একটা হাইড্রোজেন দিই, কিন্তু 2 অণু হাইড্রোজেন দিব, আবারও নিকেল প্রভাবক এবং 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আমাদের অ্যালকেন তৈরি হবে। তারপর আমরা যদি যাই, এখান থেকে আরেকটা আছে কার্বন ডাইঅক্সাইড হতে। কি হতে? কার্বন ডাইঅক্সাইডের সাথে আমি যদি 4 অণু হাইড্রোজেন দেই, তাও নিকেল প্রভাবক আর 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আমার কি হয়? তখন আমার অ্যালকেন হয়। তখন আমার অ্যালকেন হয়। তখন আমার হয় অ্যালকেন। ঠিক আছে। তারপর আমি কি দেখছিলাম? তারপর আমি দেখছিলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? আমার ধাতব অ্যালকানয়েডের যে লবণ আছে সোডিয়াম ইথানয়েড, এটার সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, প্রভাব হিসেবে কি থাকবে? প্রভাব হিসেবে থাকবে ক্যালসিয়াম অক্সাইড, তখন আমার অ্যালকেন তৈরি হবে। তখন আমার কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। আচ্ছা, আর এটা দেখছিলাম, এটা হচ্ছে উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়াতে কি হয়? উডস বিক্রিয়াতে হয় 2CH3Cl, এটার সাথে আমি যদি 2Na দেই, উপস্থিতি থাকবে ড্রাই ইথার। কি ইথার? ড্রাই ইথার বা শুষ্ক ইথার, তখন আমার তৈরি হবে অ্যালকেন। তখন আমার তৈরি হবে কি? অ্যালকেন। এটা হচ্ছে সামারি, এটা আমরা মনে রাখবো যে এটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। এটা কি? রোডম্যাপ টু অ্যালকেন। রোডম্যাপ টু অ্যালকেন, মানে অ্যালকেন আমরা কিভাবে যাব, অ্যালকেন প্রিপারেশন। অ্যালকেন আমরা কিভাবে যাব সেটার প্রিপারেশন, এটা আমরা এভাবে অ্যালকেনটা করব। ঠিক আছে, অ্যালকেন আমরা এভাবে যাইতে পারি। ওকে, আচ্ছা, এখন মুভিং টু দ্য নেক্সট পার্ট, আমরা যদি যাই, আমরা এখানে দেখব কি আমাদের এখানে একটা অ্যালকেনের রাসায়নিক ধর্ম। এবার আমরা যাব রাসায়নিক ধর্ম। আমরা জানি অ্যালকেনকে ডাকা হয় কি? অ্যালকেনকে ডাকা হয় প্যারাফিন নামে। অ্যালকেনকে কি নামে ডাকা হয়? প্যারাফিন। প্যারাফিন মানে কি? প্যারাফিন মানে হচ্ছে আকর্ষণবিহীন। প্যারাফিন মানে কি? প্যারাফিন মানে হচ্ছে আকর্ষণবিহীন, অর্থাৎ অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া করার জন্য আকর্ষণ অনুভব করে না। অ্যালকেন যে আরেকজনের সাথে বিক্রিয়া করবে সেজন্য সে আকর্ষণ অনুভব করে না। নর্মালি সে খুব কমই রিয়েকশন করে অন্যান্য জৈব যৌগের তুলনায়, এরপরও কিছু রিয়েকশন করে, আমরা সেই রিয়েকশনগুলো দেখব। ঠিক আছে, প্রথম সে যে রিয়েকশন করে সেটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া বা হ্যালোজেনের সাথে বিক্রিয়া। হ্যালোজেনের সাথে সে কি বিক্রিয়া করে, কিভাবে করে? আমরা একটু আগে দেখেছিলাম যে হ্যালোজেনের একটা হাইড্রোজেন যদি অ্যালকেনের একটা হাইড্রোজেন যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, অ্যালকেনের একটা হাইড্রোজেন যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড পাই। এখন আমরা দেখবো অ্যালকাইল হ্যালাইড এরকম টাইপের কিছু একটা পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি দেখি ক্লোরিনের সাথে বিক্রিয়া, তাহলে আমরা শুরু করি যে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ক্লোরিনের সাথে বিক্রিয়া। ক্লোরিনের সাথে বিক্রিয়া আমার যদি সরল অ্যালকেন নেই, CH4 একটা সরল অ্যালকেন নিলাম, CH4 এর সাথে আমি কাকে দিব? ক্লোরিনকে অ্যাড করব। তাহলে আমি এখান থেকে অ্যাড করব ক্লোরিন। আমি এখান থেকে কাকে অ্যাড করব? এখান থেকে অ্যাড করব ক্লোরিনকে অ্যাড করার ফলে, তারপর আমি যাব ক্লোরিনকে অ্যাড করার ফলে এখানে সূর্যালোকের উপস্থিতি দরকার হয়। ঠিক আছে, সূর্যালোকের উপস্থিতি দরকার হয়, ইউভি রশ্মির উপস্থিতি দরকার হয় আর কি, কাইন্ড অফ। যেটা আমরা এভাবে প্রকাশ করি, মানে আলোর যে শক্তি এটা দ্বারা প্রকাশ করা হয়, বা ইউভি শক্তি, ইউভি দ্বারা, মানে ইউভি অতিবেগুনি রশ্মির প্রভাবে। এখানে অতিবেগুনি রশ্মির একটা প্রভাব আছে। অতিবেগুনি রশ্মির প্রভাব থাকলে মানে সূর্যের আলোর প্রভাবে, ঠিক আছে, এইচ নিউ দ্বারাও আলো বোঝায়। আবার আলট্রাভায়োলেট রের উপস্থিতি দরকার। এই আলট্রাভায়োলেট রে দেওয়ার ফলে এখান থেকে তৈরি হবে CH3Cl প্লাস HCl, এই দুটো জিনিস তৈরি হবে। এটা কি ছিল? প্রথমে ছিল CH, এটার সাথে ছিল একটা ক্লোরিন আর একটা ক্লোরিন। এটা তারা কি করলো? একটা ক্লোরিন গিয়ে হাইড্রোজেনের সাথে তৈরি করলো HCl,
আর আরেকটা ক্লোরিন এসে এখানে বসে গেল, আরেকটা ক্লোরিন এসে এখানে বসে গেল, তখন যেটা তৈরি হয়েছে, তখন তৈরি হয়েছে CH3Cl আর HCl, CH3Cl আর HCl। ঠিক আছে, আমরা একটু আগে দেখেছি যে এটাকে কি নামে ডাকা হয়, এটাকে ডাকা হয় মিথাইল ক্লোরাইড নামে। এটা কি নামে ডাকা হয়? এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, বা এটার নাম হয় ক্লোরোমিথেন। মিথাইল ক্লোরাইড বা এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। মিথাইল ক্লোরাইড বা এটার নাম কি? ক্লোরোমিথেন। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে ক্লোরোমিথেনকে পিক করব। এখান থেকে কি করব? আমাদের যে ক্লোরোমিথেন আছে বা মিথাইল ক্লোরাইড আছে, মিথাইল ক্লোরাইডকে পিক করব, এটার সাথে আবার Cl2 যুক্ত করব। আবারও আমার সেখানে কি থাকবে? আলট্রাভায়োলেট রের উপস্থিতি থাকবে বা সূর্যালোকের উপস্থিতি থাকবে, H-, সূর্যালোকের উপস্থিতি থাকার ফলে আমি এখান থেকে দেখতে পাবো কি তৈরি হয়েছে। এখান থেকে আমার আরেকটা হাইড্রোজেন রিপ্লেস হবে Cl দ্বারা, তখন আমার আরেকটা HCl তৈরি হবে। মানে ঘটনাটা কি হলো, আমার এখানে C ছিল, এখানে H ছিল, এখানে H, এখানে H, এখানে ছিল Cl, প্লাসের একটা Cl আর একটা Cl। ঠিক আছে, একটা Cl আর একটা Cl ছিল। এই যে Cl ছিল, আমার এখানের একটা Cl আবার হাইড্রোজেনকে নিয়ে তৈরি করেছে HCl, হাইড্রোজেনকে নিয়ে তৈরি করেছে কাকে? HCl কে। আর এই হাইড্রোজেনের জায়গায় এসে বসেছে Cl, এই হাইড্রোজেনের জায়গায় এসে বসেছে কি? Cl। তাহলে হলো দুইটা Cl, তাহলে আমি থেকে বলতে পারি এখানে আমার এই জায়গায় একটা Cl, এই জায়গায় একটা Cl, দুইটা Cl আর দুইটা হাইড্রোজেন, দুইটা Cl আর দুইটা হাইড্রোজেন। এই জন্য এটা হয়েছে CH2Cl2, দুইটা হাইড্রোজেন, দুইটা Cl বা ক্লোরিন, এটার সাথে আবার HCl যুক্ত হয়েছে। এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড বা এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন, একটা হচ্ছে ক্লোরোমিথেন আর একটা নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, বা এটা হচ্ছে, এটার নাম আমরা বলবো, এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এটার নাম কি? ইথাইল ক্লোরাইড না, এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এটার নাম হলো ইথাইল ক্লোরাইড বলে ফেলছি আবেগে, এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। ঠিক আছে, এটার নাম কি? ডাইক্লোরোমিথেন। তাহলে আমরা দেখলাম মিথাইল ক্লোরাইড থেকে তৈরি হয়েছে কি, বা ক্লোরোমিথেন থেকে তৈরি হয়েছে ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন। এখন আমরা ডাইক্লোরোমিথেন নিয়ে কাজ করব। ডাইক্লোরোমিথেন নিয়ে যদি কাজ করি, তাহলে আমার এখানে আছে CH2Cl2, এটার সাথে আমি যুক্ত করব Cl2। ডাইক্লোরোমিথেনের সাথে আবার আমি Cl2 দিব। Cl2 দিব কিসের উপস্থিতিতে? Cl2 দিব আমার এখানে আলট্রাভায়োলেট রে বা সূর্যালোকের উপস্থিতিতে। যদি আমি সূর্যালোকের উপস্থিতিতে এটা দেই, মানে সূর্যালোকের উপস্থিতিতে দিব। ঠিক আছে, আলট্রাভায়োলেট, অনেকে তোমাদের বইয়ে হয়তো আলট্রাভায়োলেট রে দ্বারা প্রকাশ করা আছে, আলট্রাভায়োলেট রে দ্বারা করব। তাহলে এখান থেকে যেটা তৈরি হবে, এখান তৈরি হবে CHCl3 প্লাস এর HCl, মানে তখন আবার একটা হাইড্রোজেন রিপ্লেস হবে Cl দ্বারা। একটা হাইড্রোজেন কি দ্বারা রিপ্লেস হবে? Cl দ্বারা। মানে এটা ছিল এরকম HCl, এটার সাথে যুক্ত হবে কে? Cl আর Cl যুক্ত হবে। Cl আর Cl যুক্ত হওয়ার ফলে ACl আর H মিলে তৈরি করবে HCl, আর AClটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিবে। এই AClটা হাইড্রোজেনকে কি করে দিবে? রিপ্লেস করে দিবে। তাহলে আফটার রিপ্লেসমেন্ট এখানে থাকবে Cl, এখানে থাকবে Cl, এখানে থাকবে Cl, এখানে থাকবে H। এটা থেকে তৈরি হয় CHCl3। এটা থেকে তৈরি হয় কি? CHCl3। এটা অনেক ইউসেজ আছে, আমরা পরে দেখব কিভাবে কি করে, আমরা পরে সেটা দেখব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এখানে কি তৈরি হয়েছে? এখান থেকে তৈরি হয়েছে ট্রাইক্লোরোমিথেন। এটার নাম কি? ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন কি তৈরি হলো? ট্রাইক্লোরোমিথেন তৈরি হয়েছে। ট্রাইক্লোরোমিথেন আর HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে। ঠিক আছে, ট্রাইক্লোরিক। এটা একটা সুন্দর নাম আছে, বাণিজ্যিক নাম, এটাকে বলা হয় ক্লোরোফর্ম। আমরা ক্লোরোফর্মের ইউজ দেখব, ক্লোরোফর্ম দ্বারা কি করে। এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা চেতনানাশক হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা কি হিসেবে কাজ করে? চেতনানাশক হিসেবে কাজ করে। এখন আমি ক্লোরোফর্মের সাথে আবার ক্লোরিন অ্যাড করব। ক্লোরোফর্মের সাথে আমি কাকে অ্যাড করব? ক্লোরিন অ্যাড করব। ক্লোরোফর্মের সাথে আমি অ্যাড করলাম কাকে? আবার ক্লোরিনকে। কারণ ক্লোরিন অ্যাড করার ফলে যে জিনিসটা তৈরি হয়েছে, ক্লোরিন অ্যাড করার ফলে বারবারই এখানে আমি সূর্যালোক দিব, আলট্রাভায়োলেট রে। সূর্যালোক যদি দেই, সূর্যালোক দিলে এখান থেকে আবার একটা হাইড্রোজেন রিপ্লেস হবে ক্লোরিন দ্বারা, তখন হয়েছে CCl4 প্লাস আর আরেকটা HCl তৈরি হবে। ঘটনাটা কি হয়েছিল? আমাদের এখানে C ছিল, ক্লোরিন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এখানে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন ছিল,
এখানে Cl, এখানে Cl। তখন এই হাইড্রোজেনটা Cl এর সাথে মিলে তৈরি করেছে HCl, যেটা আমরা এখানে লিখেছি। আর এই Clটা হাইড্রোজেনের জায়গায় এসে বসে গেছে, এই Clটা হাইড্রোজেনকে রিপ্লেস করেছে, হাইড্রোজেনের জায়গায় এসে বসে গেছে। তখন এখান থেকে তৈরি হয়েছে CCl4 আর HCl। ঠিক আছে, এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। এটার নাম কি? টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়েছে, টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়েছে। আমি এটাকে বলতে পারি এটার নাম হচ্ছে টেট্রাক্লোরো। টেট্রা মানে চারটা, টেট্রাক্লোরোমিথেন, এটার নাম কি? টেট্রাক্লোরোমিথেন তৈরি হয়েছে, টেট্রাক্লোরোমিথেন তৈরি হয়েছে। টেট্রা মানে চারটা, ট্রাইক্লোরো মানে তিনটা ক্লোরিন তারপর মিথেন, তারপর টেট্রাক্লোরো মানে চারটা ক্লোরিন তারপর মিথেন। ঠিক আছে, এভাবে করে আমরা করতে পারি। তাহলে এই বিক্রিয়াটা 4 ধাপে সম্পন্ন হয়েছে। আমরা যদি একটু দেখি নে গত স্লাইডে, এখানে আমাদের দুইটা ধাপ, স্টেপ 1, এখানে ছিল স্টেপ 2, তারপর আমাদের এখানে হচ্ছে স্টেপ 3, এখানে হচ্ছে স্টেপ 4। এই বিক্রিয়াটা সম্পন্ন হইতে CCl4 তৈরি করতে আমাদের 4টা ধাপ সম্পন্ন করতে হয়েছে। যদি আমরা মৃদু সূর্যালোক দেই, কি দেই? মৃদু সূর্যালোক, তখন আমাদের বা ডিম লাইট দেই, আমাদের লাইট যদি একটু কম থাকে সূর্যালোকের, তাহলে এই বিক্রিয়াটা 4 ধাপে সম্পন্ন হবে। আর যদি আমরা এক্সট্রিম সূর্যালোক দেই, অনেক বেশি আলো দেই, তাহলে একবারে প্রথম ধাপেই CCl4 তৈরি হয়ে যাবে। প্রথম ধাপে কি তৈরি হয়ে যাবে? CCl4 তৈরি হয়ে যাবে। তখন বিক্রিয়াটা ধাপে ধাপে সম্পন্ন হবে না, তখন বিক্রিয়াটা একবারে সম্পন্ন হবে। আমরা এখানে যদি মৃদু সূর্যালোক দেই, তখন আমাদের এই বিক্রিয়াটা সম্পন্ন হতে 4 ধাপ লাগবে। ঠিক আছে, তার আমরা দেখলাম কিভাবে কি হয়েছে। এখন আমরা আরেকটা জিনিস দেখি, যেখানে দুটো জিনিসের ব্যবহার আমাদেরকে জানতে হবে। CHCl3, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটাকে আমরা ডাকি ক্লোরোফর্ম হিসাবে। এটাকে আমরা কি বলি? ক্লোরোফর্ম। ট্রাইক্লোরোমিথেনকে আমরা ডাকি ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মের কাজ কি? ক্লোরোফর্ম হচ্ছে আমাদের চেতনানাশক হিসেবে কাজ করে। কি হিসাবে কাজ করে? চেতনানাশক। ক্লোরোফর্ম কি হিসাবে কাজ করে? চেতনানাশক হিসাবে কাজ করে। ক্লোরোফর্ম কাজ করে চেতনানাশক হিসাবে। আর আরেকটা জিনিস আমরা দেখছিলাম, কি দেখছিলাম? CCl4, এর নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। এর নাম কি? টেট্রাক্লোরোমিথেন। এটার বাণিজ্যিক নাম বলে গেছি, টেট্রাক্লোরোমিথেন। এই টেট্রাক্লোরোমিথেন এটা হচ্ছে ড্রাই ওয়াশের তরল হিসেবে কাজ করে। কি হিসাবে কাজ করে? ড্রাই ওয়াশের তরল হিসাবে এটা কাজ করে। আমাদের যে ড্রাই ওয়াশ আছে, এই ড্রাই ওয়াশের তরল হিসাবে এটা কাজ করে। এগুলার ব্যবহার আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবহার। আমাদের যে বিক্রিয়াগুলো দেখলাম, রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন, আমাদেরকে বলতে পারে যে ক্লোরোফর্ম তৈরি করো, মিথেন থেকে ক্লোরোফর্ম তৈরি করো, তখন আমরা 3 ধাপ করে স্টপ হয়ে যাব। ঠিক আছে, 3 ধাপ করে কি হয়ে যাব? স্টপ হয়ে যাব। আমরা করতে পারি এগুলো। আচ্ছা, মুভিং টু দ্য নেক্সট ওয়ান। আমরা যদি পরেরটাতে যাই, তারপর অ্যালকেন দহন বিক্রিয়া দেয়। অ্যালকেন কি দেয়? দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ার শক্তি উৎপন্ন হয়। দহন বিক্রিয়া হচ্ছে কোনো কিছু অক্সিজেনের সাহায্যে পোড়ানো। অক্সিজেন নিজে কিন্তু দাহ্য গ্যাস না, মানে অক্সিজেন নিজে কখনো জ্বলে না। অক্সিজেন জাস্ট জ্বালাইতে সাহায্য করে। অক্সিজেন কখনো নিজে জ্বলে না, বাট অপরকে জ্বলতে সাহায্য করে। সো অক্সিজেন এখানে এসে অক্সিজেনের যে দহন বিক্রিয়া, দহন মানে হচ্ছে কোনো কিছুকে অক্সিজেনের সাহায্যে পোড়ানো, বুড়ে ফেলা। ঠিক আছে, দহন করা, তার মধ্যে আগুন জ্বালায় দেওয়া। তো দহন করলে সবসময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দহন করলে কি হয়? সবসময় আমরা যখন কোনো কিছু পোড়াই, তখন আমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, তারপর বিপুল পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে। আমরা এই পৃথিবীতে আমরা যত কিছু ব্যবহার করি, আমাদের সবকিছুর উৎস হচ্ছে হাইড্রোকার্বন। ঠিক আছে, অ্যালকেনের মধ্যে কতগুলো জিনিস আছে, যেমন অ্যালকেনের মধ্যে আছে পেট্রোল, ডিজেল, অকটেন, এগুলো কিন্তু অ্যালকেনের অন্তর্ভুক্ত। এই পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো পুরাই কিন্তু আমাদের এই বিশ্ব চলতেছে, তেলবাজার, হ্যাঁ, আমাদের যে জ্বালানি সবকিছু কিন্তু এগুলো দ্বারা হইতেছে, এগুলো দহন করে হচ্ছে। এবং এগুলো দহন করলে কি পরিমাণ কি শক্তি উৎপন্ন হবে, কতটুকু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কতটুকু পানি উৎপন্ন হবে, আমরা সেটা দেখব। ঠিক আছে, আমাদের এখানে আছে কি? আমার CH4, আমার এখানে কি আছে? CH4। এটাকে আমি দহন করব। কি করব? দহন করব কি দ্বারা? অক্সিজেনের সাহায্যে। দহন করব কি দ্বারা? অক্সিজেনের সাহায্যে আমি সেটাকে দহন করব। যখন আমি অক্সিজেনের সাহায্যে দহন করব, তখন এটা আমার অটোমেটিকই মাথায় আসার কথা যে আমি যদি কোনো কিছুকে পোড়াই, তাহলে আমার সেখান থেকে কি তৈরি হবে? যখন আমি কোনো কিছুকে পোড়াবো, তখন আমার সেখান থেকে তৈরি হবে সিম্পলি, আমার সেখান থেকে কি তৈরি হবে? আমার সেখান থেকে তৈরি হবে হচ্ছে হলো কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর তৈরি হবে পানি। কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর তৈরি হবে কি? পানি। আর বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে। আর বিপুল পরিমাণ কি উৎপন্ন হবে? শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, এটা হচ্ছে দহন বিক্রিয়া। কিন্তু এই দহন বিক্রিয়াটা সমতা করা আমাদের পরীক্ষাতে আসে। কি আসে? সমতা করা। এজন্য সমতা করার জন্য আমরা একটা জিনিস মনে রাখতে পারি। যদি এটা হয় CXHY, যেমন এখানে
সি এর এখানে 1 আছে, তাহলে এক্স এর মান 1, আর সি এর এইচ এর এখানে 4 আছে, তার মানে ওয়াই এর মান 4। এটার সাথে আমি দিতে হবে, এটার সাথে আমি কি দিতে হবে, এটার সাথে আমি দিতে হবে এক্স প্লাস ওয়াই বাই 4 পরিমাণ অক্সিজেন, এক্স প্লাস ওয়াই বাই 4 পরিমাণ অক্সিজেন। এটা দেওয়ার পরে, আমি যখন এই বিক্রিয়াটা করব, এটা দেওয়ার পরে আমি যখন বিক্রিয়াটা করব, তখন আমার তৈরি হবে কি, তখন আমার তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা কত পরিমাণ, এক্স পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর ওয়াই বাই 2 পরিমাণ, আর হচ্ছে আমার ওয়াই বাই 2 পরিমাণ পানি উৎপন্ন হবে, আর বাকিটা শক্তি উৎপন্ন হবে। বাকিটা কি উৎপন্ন হবে, শক্তি উৎপন্ন হবে। তাহলে আমরা এখান থেকে দেখি এটার সমতা করলে কি হবে। আমরা দেখলাম যে C1H4 মিথেন, এর সাথে লিখতে পারি 1 প্লাস 4/4 অক্সিজেন। এখান থেকে লেখা যায় এক্স পরিমাণ, এক্স এর মান 1, তাহলে 1 পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াই বাই 2 মানে হচ্ছে 4/2 পরিমাণ পানি প্লাস এনার্জি, প্লাস কি এনার্জি। তাহলে এটাকে যদি আমরা লিখে ফেলি, তাহলে আমরা CH4 এর সাথে আমি 2 অণু অক্সিজেন দিব, 2 অণু অক্সিজেন দিলে 1 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু পানি, আর এনার্জি উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে, এনার্জি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা এই সমতাটা মনে রাখবো যে CXHY প্লাস X প্লাস Y বাই 4 পরিমাণ অক্সিজেন যদি দেই, তাহলে আমার X পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং Y বাই 2 পরিমাণ পানি আর এনার্জি উৎপন্ন হবে। আমরা যদি আরেকটা পড়াই, আরেকটা কোনটাকে পড়ে যাবে, আমরা জানি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে, অ্যালকেনের সাধারণ সংকেত কি, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস 2। তাহলে n ইকুয়াল টু যদি এবার 2 বসাই, n ইকুয়াল টু কত বসাই 2, তাহলে এটা হবে n ইকুয়াল টু 2 বসালে এটা হবে C2, এটা হবে C2H6। এটাকে আমরা পোড়াবো, এটাকে আমরা কি করব, পোড়াবো অক্সিজেনের সাহায্যে। আর এখান থেকে তৈরি হবে, অক্সিজেনের সাহায্যে এটাকে পোড়াইলে এটা থেকে কি তৈরি হবে, এটা থেকে তৈরি হবে সিম্পলি কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস এনার্জি, কার্বন অক্সাইড প্লাস পানি প্লাস এনার্জি। তাহলে এটা থেকে যদি আমি তৈরি করলে এখান থেকে আমি দেখতে পাই x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 4। তাহলে এখানে আমি দেখব x প্লাস ওয়াই বাই 4 পরিমাণ অক্সিজেন, এখানে x পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, y বাই 2 পরিমাণ পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি করি পরেরটা, x ইকুয়াল টু 2, এখানে আমার লেখা আছে, এখানে আমার আছে হচ্ছে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 6। তাহলে এটার মতো থাকলো x ইকুয়াল টু 2, y এর মান কত, y এর মান হচ্ছে 6/4, এটা পরিমাণ অক্সিজেন, আর এটা থেকে x পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, x এর মান হচ্ছে 2 পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্লাস এর y বাই 2 মানে কত, y বাই 2 মানে হচ্ছে 6/2 পরিমাণ পানি, 6/2 পরিমাণ পানি প্লাস এনার্জি তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা আমরা লিখতে পারি আমাদের সমতা করে C2H6, এটা থেকে লেখা যায় 2 প্লাস 3/2, এটা লেখা যায় 7/2, এটা কি লেখা যায় 7/2। তাহলে এখানে লিখতে পারি 7/2 পরিমাণ অক্সিজেন, এটা থেকে লেখা যায় 7/2 পরিমাণ অক্সিজেন। এখান থেকে লেখা যায় 2 পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, 2 অণু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, 3 অণু পরিমাণ পানি প্লাস এনার্জি। ঠিক আছে, সিম্পলি এভাবে সমতা করা যায়। আমরা এভাবে সমতাটা করব। দহন বিক্রিয়া থেকে মেইনলি যে জিনিসটা আসে সেটা হচ্ছে সমতার পার্টটা দহন বিক্রিয়া থেকে আসে। তো এই হচ্ছে অ্যালকিনের আদ্যপান্ত। আমরা অ্যালকিনের প্রিপারেশনগুলো দেখেছি, রাসায়নিক বিক্রিয়া দেখেছি। রাসায়নিক বিক্রিয়াটা যদি একটু সামারি করি, সামারিটা করি, তাহলে আমার কি হবে, রাসায়নিক বিক্রিয়ার সামারিটা করলে আমি এখানে লিখব অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক এই রাসায়নিক বিক্রিয়া যদি যাই, এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি আছে, প্রথমত আমরা বলতে পারি এর মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে হলো ক্লোরিনের সাথে বিক্রিয়া। 1 নম্বর কি আছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া। আর 2 নম্বরে যেটা আছে, 2 নম্বরে আছে হচ্ছে হলো আমাদের দহন বিক্রিয়া বা অক্সিজেনের সাথে বিক্রিয়া,
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকেনের পার্ট। আমরা হোপফুলি তোমরা সবাই অ্যালকেনের পার্ট এনজয় করেছো। আমরা নেক্সট পার্টে অ্যালকিন এবং অ্যালকাইন এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।